হাই স্টুডেন্টস, আজকের ভিডিওতে বিটেক বা বিইর মতো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স করার পরে কি কি সরকারি চাকরির অপশানস এক্সক্লুসিভলি তোমাদের জন্যই ওপেন থাকে সেই সমস্ত অপশানসগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সমস্ত সরকারি চাকরি পাওয়ার জন্য যে এক্সামগুলো দিতে হয়, এক্স্যাক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকে, সিলেকশান প্রসেস এবং অবশ্যই কেরিয়ার স্কোপ কী কী আছে সেইগুলো ডিসকাস করে নেবো এই ভিডিওতে। এবং মাথায় রাখবে কিছু কিছু চাকরি এমন আছে বা কিছু কিছু পোস্ট এমন আছে যেটা কিন্তু ব্রাঞ্চ স্পেসিফিকও হয়, তো সেইগুলোও কিন্তু মেনশান করা থাকবে। তোমরা অবশ্যই এই ভিডিও দেখার পরে যদি এই এক্সামগুলো নিয়ে বা এই টাইপের চাকরিগুলো নিয়ে যদি কোনো এক্সট্রা ইনফরমেশান জানতে চাও, যদি কোনো কোয়ারি থাকে, ডাউট থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ভিডিওর নিচে আমার কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রল করছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, তো অবশ্যই এই বিটেক আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টরাই করে কী জন্যে, যাতে একটা ভালো এমএনসিতে চাকরি পাওয়া যায়, যাতে একটা মানে হাই স্যালারি কেরিয়ার করা যায়, সেটাই সবার টার্গেট থাকে। মানে সবার বলবো না, মেজরিটি অফ স্টুডেন্টদের টার্গেট এটাই থাকে যে একটা হাই স্যালারি কর্পোরেট কেরিয়ার যাতে করা যায়, তার জন্যই কিন্তু স্টুডেন্টরা বিটেক করে। কিন্তু হ্যাঁ, আমি জানি যে অনেক স্টুডেন্ট তোমরা এমনও আছো যাদের কিন্তু মেন টার্গেট সরকারি চাকরি, কারণ সরকারি চাকরিতে এমন কিছু ফেসিলিটিস আছে যেটা কিন্তু অবশ্যই প্রাইভেট সেক্টরে পাওয়া যায় না। তার মধ্যে অন্যতম প্রধান কিনা জব সিকিউরিটি। দেখো, হাই জব সিকিউরিটি অ্যান্ড স্টেবল ইনকাম। তারপরে অবশ্যই থাকছে রেসপেক্ট, অথরিটি অ্যান্ড লং টার্ম কেরিয়ার গ্রোথ, টেকনিক্যাল রোলস উইথ রিয়েল ডিসিশন মেকিং পাওয়ার। তারপরে অবশ্যই ফিক্সড ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এবং তারপরে অবশ্যই এক্সট্রা যে ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে এই বিভিন্ন অ্যালাওয়েন্স আছে, হাউজিং অ্যালাওয়েন্স বা মেডিকেল যে বেনিফিটসগুলো, এগুলো সরকারি চাকরির ক্ষেত্রে পাওয়া যায়। এবং যেটা কিনা অবশ্যই বিভিন্ন প্রাইভেট অনেক কোম্পানিতেও যদি তুমি চাকরি করো সেখানেও কিন্তু পাওয়া যায় অবশ্যই। এবং হায়ার পোস্ট যত হয় তত কিন্তু এই সমস্ত অ্যালাউন্সগুলো আরও বাড়তে থাকে বা আরও অ্যাট্রাকটিভ হয়, এটা ঠিকই। কিন্তু পেনশনের যে ব্যাপারটা সেটা কিন্তু মানে বলাই যেতে পারে যে মোস্টলি সরকারি চাকরির ক্ষেত্রেই দেখা যায়। তো এই সমস্ত কারণগুলো কিন্তু অবশ্যই অনেক ক্ষেত্রেই স্টুডেন্টদের কাছে ভীষণ অ্যাট্রাকটিভ হয়ে দাঁড়ায়, যে কারণে স্টুডেন্টদের মেন টার্গেট থাকে একটা সরকারি চাকরি পাওয়া। ওকে, তো অবশ্যই সেই সমস্ত সরকারি চাকরিগুলোর মধ্যে একদম প্রথম যে টার্গেটটা অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তোমার থাকা উচিত সেটা হচ্ছে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, আইএস বলা হয় বা ইএসসি বলা হয়। দেখো, জব রোলস, কী টাইপের জব রোলস তোমরা পেতে পারো এই মানে চাকরির মাধ্যমে। গ্রুপ এ অফিসার্স ইন রেলওয়েজ হতে পারো, দেন সিপিডব্লিউডিতে টপ লেভেলের ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেতে পারো, এমইএস বা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এখানে যোগ দিতে পারো। এবং অবশ্যই টেলিকম ডিপার্টমেন্টেও কিন্তু একদম হায়ার পোস্টে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তোমরা কিন্তু চাকরি পেতে পারো। ওকে, এক্সামের নেম হচ্ছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশন বা ইএসসি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না, মিনিমাম বিটেক অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা বিই ডিগ্রি থাকতে হবে। এবং প্রেফারেবল কোন কোন ব্রাঞ্চগুলো দেখো, যেটা দেখলে অবশ্যই তোমরা চমকে উঠবে। প্রেফারেবল যে ব্রাঞ্চগুলো এই মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রেফারেবল যে ব্রাঞ্চগুলো মানে সেগুলোর মধ্যে কিন্তু তোমাদের পছন্দের যে ব্রাঞ্চ, আমি জানি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কোনো স্পেশালাইজেশন নেই। যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইসিই। এবং এই ইলেকট্রিক্যাল মানে অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং তার সাথে সাথে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলইও আসছে। এইগুলো কিন্তু প্রেফারেবল। মানে কি, এগুলো ছাড়াও বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ নিয়েও যদি তুমি পড়াশুনো করো তাহলেও তুমি এক্সামে বসতে পারবে। কিন্তু এক্সামের যে প্যাটার্ন, যেটা একটু পরেই আলোচনা করব, বা যে বিষয়গুলোর ওপর এক্সাম হবে সেই বিষয়বস্তু নিয়ে এক্সাম দেওয়াটা অনেক ইজি হয়ে যাবে যদি এই বিষয়গুলো নিয়ে তুমি বিটেক করে থাকো। এবং ওই এজ লিমিট ওই 21 থেকে 30 ইয়ার্সের মধ্যেই থাকে। এবার অবশ্যই বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ছাড় থাকে। আমি অবশ্যই এই সমস্ত জবসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোর মানে লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্কগুলো ক্লিক করে এই এক্সামগুলো বা এই সমস্ত মানে সার্ভিসগুলো সম্পর্কে আরও ডিটেলে জেনে নিও। এবং এবং আপকামিং এক্সাম কবে আছে, এক্স্যাক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, এই সমস্ত বিষয় বা এক্সামের প্যাটার্ন এক্স্যাক্টলি কী, আরও ইন ডেপথে এক্সামের প্যাটার্ন যদি জানতে চাও বা সিলেবাস জানতে চাও, সেই সমস্ত বিষয় সেই লিঙ্ক থেকে পেয়ে যাবে। যদি তারপরেও কোনো ডাউট থাকে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ তো অবশ্যই করতে পারো, আমি আরও ডিটেলসে তোমাদের সব বলে দেবো। এক্সাম প্যাটার্ন কী টাইপের হয় দেখো, একটা প্রিলিমিনারি এক্সাম হয় প্রথমে, সেখানে পেপার 1 এবং পেপার 2 থাকে। পেপার 1-এ জেনারেল স্টাডিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউডের ওপর এক্সাম হয়। দেন পেপার 2-তে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। দেন মেন্স, প্রিলিমিনারি ক্লিয়ার করার পরে মেন্সের যে এক্সাম সেখানে তোমরা বসতে পারবে। এখানে 2 টেকনিক্যাল পেপার্স কনভেনশনাল, দুটো টেকনিক্যাল পেপার্স তোমাদের
চুজ করতে হয় এবং অবশ্যই মেন্স ক্লিয়ার করার পরে ইন্টারভিউতে তোমার পার্সোনালিটি টেস্ট হয় এবং সেখানে যদি পাস করতে পারো তাহলেই তুমি চাকরি পেয়ে যাবে। ওকে, এবার এখানে এই যে মেন্সের যে এক্সাম দেখছো, এইখানে এই সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইসিই এই ব্রাঞ্চগুলোর মধ্যেই তোমাদের চুজ করতে হয়, তার মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসে। সো অবশ্যই বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার পরেও তোমরা এই এক্সামে বসতে পারো, তোমরা এলিজিবল। কিন্তু আলাদা করে তোমাদের এই চারটের মধ্যে যে কোনো একটাকে বেছে সেই নিয়ে কিন্তু ইনডেপথ পড়াশুনো করে নিতে হবে, কারণ বিটেকের যে সিলেবাস সেই লেভেলের কোশ্চেনই কিন্তু মানে পার্টিকুলার সেই ব্রাঞ্চের এই এক্সামে আসে। তো যে কারণে আমি বলছিলাম যে সমস্ত স্টুডেন্টরা এই সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা সির মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে পড়াশুনো করেছে তাদের জন্য ব্যাপারটা ইজিয়ার হয়ে যায়, কারণ তারা অলরেডি 4 বছর ধরে এই বিষয় নিয়েই পড়াশুনো করেছে এবং এগুলোর মধ্যে থেকেই তাদের প্রশ্ন আসবে এক্সামে, যেটা একটা এক্সট্রা ফেসিলিটি। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার যদি তুমি হায়েস্ট পজিশানে মানে সরকারি দপ্তরের হায়েস্ট পজিশানে যেতে চাও তাহলে এই এক্সামটাই হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম। ওকে, এরপরেই যে চাকরির অপশানসটা আসছে সেটা হচ্ছে পিএসইউ জবস ভায়া গেট এক্সাম। টপ পিএসইউ, দেখো এই সমস্ত পিএসইউ সোজা কথায় গভর্নমেন্টের অংশীদারিত্ব যে সমস্ত কোম্পানিতে আছে সেই কোম্পানিগুলোর মধ্যে যে কোনো একটা কোম্পানিতে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। দেখো ওএনজিসি, এনটিপিসি, আইওসিএল, ভেল, সেল, গেল, বেল, এইচপিসিএল এই টপ পিএসইউসগুলোর মধ্যে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এক্সামের নাম হচ্ছে গেট এক্সাম, গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিটেক বা বিই থাকতে হয় কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে, এবং অবশ্যই ফাইনাল ইয়ার স্টুডেন্টস আর এলিজিবল। ফাইনাল ইয়ারের স্টুডেন্টও যদি তোমরা হয়ে থাকো, মানে পাস যদি নাও করে থাকো, তাহলেও কিন্তু তোমরা এই গেট এক্সামে বসতে পারো। সিলেকশন প্রসেস কীভাবে হয়, গেটের স্কোর, গেটে যত বেটার স্কোর করতে পারবে তত কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তত বেশি সিলেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং তারপরে অবশ্যই ইন্টারভিউ হবে বা গ্রুপ ডিসকাশন যে সেশন এইগুলো হবে, এইগুলোর মাধ্যম দিয়েই কিন্তু তোমরা এই পিএসইউগুলোতে চাকরি পেতে পারো। স্যালারি কিন্তু 10 থেকে 18 লাখ টাকা পার অ্যানাম হয়, যথেষ্ট হাই স্যালারির চাকরি বলবো। যদি আমি সরকারি চাকরিগুলোর সঙ্গে তুলনা করি তাহলে অবশ্যই খুব হাই স্যালারি নিয়ে কিন্তু সরকারি চাকরির একটা ভালো অপশান এটা। ওকে, এবং তার সাথে সাথে বিভিন্ন অ্যালাউন্স তো আছেই। তারপরেই যে অপশানটা আসছে ইসরো অ্যান্ড ডিআরডিওর যে রিসার্চ বা ডিফেন্স ওরিয়েন্টেড যে চাকরিগুলো সেইগুলো। দেখো ইসরোতে তোমরা সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেতে পারো জুনিয়র লেভেলে। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না, বিটেক হতে হবে উইথ স্ট্রং অ্যাকাডেমিক রেকর্ড। বিটেকে খুব ভালো যদি অ্যাকাডেমিক রেকর্ড থাকে তোমার, তাহলেই কিন্তু এই জায়গাগুলোতে তোমরা চাকরি পেতে পারো। সিলেকশন প্রসেস কীভাবে হয় না, এদের নিজস্ব ওয়েবসাইটে এই যে ইসরো বা ডিআরডিও এই সমস্ত প্রতিষ্ঠানের নিজস্ব যে ওয়েবসাইট, সেখানেই ভ্যাকেন্সিস এবং সেই ভ্যাকেন্সির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সামের ডেট, এই সমস্ত বিষয়ে ডিটেল দেওয়া থাকে। সেইখানে রিটেন টেস্ট হয় এবং তারপরে ইন্টারভিউ হয়, তার মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু মানে চাকরিটা দেয়া হবে। ওকে, তারপরেই আসছে ইন্ডিয়ান রেলওয়েজের যে ইঞ্জিনিয়ারিং পোস্টগুলো রয়েছে। দেখো রিক্রুটিং বডিজ কারা না, আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না, বিটেক অথবা ডিপ্লোমা হোল্ডার। এখানেও কিন্তু ওই পোস্ট ওয়াইজ মানে বিভিন্ন পোস্টে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিটেকও হতে পারে আবার ডিপ্লোমাও হতে পারে। এবং অবশ্যই এই ইন্ডিয়ান রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেই কিন্তু এই এক্সামগুলোর যে নোটিফিকেশান সেটা থাকে এবং সেখানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কবে এক্সাম হবে, এক্সামের প্যাটার্ন, সিলেবাস, অমুক তমুক এই সমস্ত ডিটেলস সেই ওয়েবসাইট থেকেই তোমাদের দেখে নিতে হবে। এক্সাম প্যাটার্ন মোস্টলি যেটা হয় কম্পিউটার বেসড টেস্ট হয় একটা, সেখানে টেকনিক্যাল প্লাস অ্যাপটিটিউড টেস্ট হয়, তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমরা সিলেক্টেড হতে পারো। এবং অবশ্যই মাথায় রাখবে এই জায়গায় কিন্তু ম্যাসিভ ভ্যাকেন্সিস থাকে। ইন্ডিয়ান রেলওয়েজে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং পোস্টে রিক্রুটমেন্ট হয় কিন্তু, এবং সেখানে বিটেক ইঞ্জিনিয়াররাও যেমন সুযোগ পায় ঠিক তেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও সুযোগ পায়। এবং লং টার্ম স্টেবিলিটি তো এই চাকরি পাওয়ার পর আছেই, কারণ সরকারি চাকরি। দেন ডিফেন্স ইঞ্জিনিয়ারিং, একদম মানে আর্মিতে গিয়ে বা নেভিতে গিয়ে, এয়ারফোর্সে গিয়ে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার যদি কাজ করতে চাও, টেকনিক্যাল কাজকর্মের সাথে যুক্ত হয়ে যদি দেশের সেবা করতে চাও, তাহলে মানে এই এক্সামগুলো তোমাদের পাখির চোখ হওয়া উচিত। দেখো সিডিএস ব্যাকেটে ওটিএ যে এক্সাম আছে, দেন এএফসিএটি এক্সাম, দেন টেকনিক্যাল এন্ট্রি স্কিম। এবং এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিটেক ব্রাঞ্চ ওয়াইজ, মানে সোজা কথায় বিভিন্ন পোস্টের জন্য বিটেকের বিভিন্ন ব্রাঞ্চ কিন্তু
মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে থাকে, তো সেটাও কিন্তু অবশ্যই এর যে ওয়েবসাইট আছে, আমি অবশ্যই যেটা প্রথমেই বললাম, ভিডিওর প্রথমেই যেটা বললাম যে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্রত্যেকটা যে জব দেখছো বা কেরিয়ার অপশান দেখছো বা এই যে এক্সামসগুলো দেখছো, এগুলোর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকেই তোমরা এক্স্যাক্ট ওই এক্সামগুলো সম্পর্কে ডিটেল দেখে নেবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেবে। সেখানেই কিন্তু ওই কোন পোস্টের জন্যে ওপেনিংস আছে এবং সেখানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, সেখানে বিটেকের কোন ব্রাঞ্চের ক্যান্ডিডেটদের জন্য ওপেনিংস আছে, সেই সমস্ত ডিটেল তোমরা পেয়ে যাবে। এজ অ্যান্ড মেডিকেল ফিটনেস ম্যান্ডেটরি। সিলেকশন প্রসেস মোস্টলি যেভাবে হয় দেখো, প্রথমে একটা রিটেন টেস্ট হয়, দেন এসএসবি ইন্টারভিউ হয় বা সার্ভিসেস সিলেকশন বোর্ড ইন্টারভিউ কন্ডাক্ট করে, তার মাধ্যম দিয়েই কিন্তু তোমাদের সিলেক্টেড হতে হবে। তো যাই হোক, ফাইনাল অ্যাডভাইস এটাই, গভর্নমেন্ট জবস আর কম্পিটিটিভ বাট অ্যাচিভেবল। স্টার্ট এক্সাম প্রিপারেশন ডিউরিং বিটেক ইটসেলফ। যে যদি বিটেক সিভিল বা বিটেক ইন ট্রিপল বা ডবল ই বা ইসিই বা এমির মতো কোনো ব্রাঞ্চ নিয়ে থাকো, তাহলে অবশ্যই সেই যে ব্রাঞ্চ, তোমার যে ব্রাঞ্চ নিয়েছো অলরেডি, যে পড়াশোনার সাবজেক্ট, সেটাকেই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, কারণ সেখান থেকেই কিন্তু বিভিন্ন কোশ্চেন আসবে। অ্যাটলিস্ট আইএএস এর মতো এক্সামে যদি তোমরা বসতে চাও, এবং যেটা কিনা একদম বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ইঞ্জিনিয়ার হিসেবে। সোজা কথায় প্রিপারেশনটা যদি আগে থেকে করতে পারো, তাহলে অনেকটা হাই চান্স থাকবে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে। এবং প্রথমবার যদি এক্সাম দিয়ে না পাও, সেকেন্ড আর একটি চান্স দিতে পারো। মাথায় রাখবে, সরকারি চাকরির জন্য দুবার অ্যাটেম্পটই যথেষ্ট। দুবার অ্যাটেম্পটেও যদি সরকারি চাকরি না পাও, আমি বলবো অবশ্যই আদার্স যে অপশানসগুলো আছে, যে অল্টারনেটিভস কেরিয়ার অপশানসগুলো আছে, সেগুলো অপ্ট করো। দেখো, বিভিন্ন প্রাইভেট সেক্টরে ভালো চাকরি পেতে পারো। অবশ্যই যদি হার্ড ওয়ার্কিং হও, যদি স্কিল বিল্ড করার প্রতি ইন্টারেস্ট থাকে, তাহলে সেই প্রাইভেট সেক্টরেও কিন্তু তোমরা ভালো কেরিয়ার করতে পারবে। এবং এছাড়াও যদি মনে করো যে না, আরও হায়ার স্টাডিজ করবো, সেক্ষেত্রেও এমবিএ বা এমটেকের মতো কোর্স করে আরও মানে হায়ার লেভেলে চাকরি পেতে পারো, বা রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে তো অবশ্যই যেতে পারো, বা টিচিং প্রফেশনেও ইভেন যেতে পারো। তো এই সমস্ত অল্টারনেটিভ অপশানসগুলো নিয়েও তোমরা ভাবতে পারো। অবশ্যই যদি দুটো অ্যাটেম্পটের পরেও এই সরকারি চাকরি না পাও। সরকারি চাকরির জন্য অনেকে বছরের পর বছর নষ্ট করে, সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় বলেই আমার মনে হয়। ওকে, তো যাই হোক, ফোকাস অন ওয়ান মেন এক্সাম, নট অল। ভীষণ ইম্পর্টেন্ট। এই যে কটা এক্সাম দেখলে, যে কোনো একটাকে পাকিচ্চোক করে সেই মতো নিজেকে প্রিপেয়ার করো। কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট। একদম, ট্যালেন্ট অবশ্যই ভালো জিনিস, কিন্তু ট্যালেন্ট যদি নাও থাকে তোমার, তুমি যদি কনসিস্টেন্ট হও, তুমি যদি হার্ড ওয়ার্কিং হও, তুমি যদি বুদ্ধি করে খাটতে শেখো এবং ডেডিকেটেডলি পরিশ্রম করো, নিজের প্রতি সৎ থাকো, ওকে, একটা গোল অ্যাচিভ করার জন্য যে খাটুনিটা করা উচিত, সেটা যদি করতে রাজি থাকো না, তাহলে যে কোনো জিনিসই কিন্তু অ্যাচিভেবল। তো এটা মাথায় রাখবে। তো অবশ্যই সরকারি চাকরিটাই যদি তোমাদের মেন পাকিচ্চোক হয়, অবশ্যই সেটা তোমরা অ্যাচিভ করতে পারবে, কিন্তু হ্যাঁ, ওই তার জন্য পরিশ্রম এবং পরিশ্রম, এটাই কিন্তু শেষ কথা। সো যাই হোক, যদি এই কেরিয়ার অপশানসগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে তো অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারো। এছাড়াও যদি অল্টারনেটিভ কোনো কেরিয়ার অপশানস নিয়ে জানতে চাও, কোনো হায়ার স্টাডি রিলেটেড কোনো ইনফরমেশান চাও, তাহলেও আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিও যতটা বড় শেয়ার করে দিও।